কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে পরীক্ষার পদ্ধতি সম্পর্কে, তবে আজকে পরীক্ষা পদ্ধতির সামান্য কিছু আলোচনা করে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। মূলত এসএলএসটির বাংলা সিলেবাস নিয়ে ইতিমধ্যে অনেকেই আমার কাছে নানা রকম প্রশ্ন করেছেন। সেসব প্রশ্নের উত্তর, আপনাদের নানা রকম কনফিউশন, সেগুলোকে দূর করা, সিলেবাসের জিস্ট আলোচনা করা, সমস্ত কিছু করব এখানে। তো আপনারা ইতিমধ্যেই জানেন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30শে মে, আর আজকে 1 তারিখ জুন মাসের। তো 16ই জুন থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হবে এবং সেটা চলবে প্রায় 1 মাস ধরে, 14ই জুলাই পর্যন্ত। তো পরীক্ষা মূলত হবে 1 ঘন্টা সময় পড়বে এবং 60টি এমসিকিউ থাকবে। ওএমআর শিটে সেটাকে ফিল আপ করতে হবে কালো বল পেন দিয়ে, সেটা আপনারা সকলেই জানেন। কোনো নেগেটিভ মার্ক এখানে থাকছে না। আর শূন্যপদও ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, আমি সেটা নিয়ে আলোচনায় আসছি না। তো লিখিত পরীক্ষা 60 নম্বর আর শিক্ষাগত যোগ্যতায় থাকবে 10 নম্বর। সেখানে কেউ বিএ বা এমএ বা বিএসসি বা এমএসসি যাই হোক, তাদের যদি ফার্স্ট ক্লাস থাকে তাহলে যে কোনো একটিতে ফার্স্ট ক্লাস থাকলে তারা 10 নম্বর, এবং সেকেন্ড ক্লাস অর্থাৎ 50 থেকে 60-এর মধ্যে থাকলে 8, এবং 50-এর নিচে থাকলে 6 নম্বর। এবার যেসব পূর্বের শিক্ষাগত অভিজ্ঞতা যাদের আছে, ঠিক আছে, সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারি স্পন্সরকৃত স্কুলে মাধ্যমিক স্তরে যারা দীর্ঘদিন পড়িয়েছেন, তো প্রতি বছরের নিরিখে 2 নম্বর করে এখানে দেওয়া হবে। তো মৌখিক সাক্ষাৎকার সেখানে কিন্তু, বা ইন্টারভিউ যেটাকে বলে, 10 নম্বর। আর ডেমনস্ট্রেশন বা বক্তৃতা প্রদর্শন সেখানে 10 নম্বর। তো আগে হলো 60, আর এখানে মোট মিলে হলো হচ্ছে 100 নম্বর। তো 100 নম্বরের পরীক্ষা। একাদশ দ্বাদশের ক্ষেত্রেও তাই, শুধুমাত্র একটাই বিষয় আলাদা, সেটা হচ্ছে এখানে তো স্নাতক নয়, স্নাতক উত্তরটাই শুধু প্রাধান্য পাবে। শুধু সেখানে ফার্স্ট ক্লাস থাকলে তারা 10, তার 50 থেকে 60-এর মধ্যে থাকলে 8, আর তার নিচে থাকলে 6। সবই একই হলো, এবং এখানেও 100 নম্বরের পরীক্ষা। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো এবার আমরা মূলত এসএলএসটি নবম দশমের সিলেবাস নিয়ে একটু আলোচনা আসব। তো ইতিমধ্যে আমাকে অনেকেই জানিয়েছেন যে স্যার, সিলেবাস একাদশ দ্বাদশের সিলেবাস কি চেঞ্জ হবে কি একই থাকবে, সেটা নিয়ে আমি একটু বলবো। তো তারপরে নবম দশমের সিলেবাস নিয়ে আলোচনা করব। তো সিলেবাস বেশিরভাগ ক্ষেত্রেই নতুন সিলেবাস যদি চালু হয়ে যায়, তো পরীক্ষা নতুন সিলেবাসে হওয়ারই সম্ভাবনা সবথেকে বেশি থাকে। তো যেহেতু এখনও কিছু সেরকম কিছু বলেনি, তো সেই জন্য আপনারা পুরনো সিলেবাস বলতে যেটা পুরনো সিলেবাস নয়, মানে যেটা সিলেবাসটা সবে চালু হলো, একাদশ শ্রেণীতে তো চালু হয়েইছে আগের বছর, দ্বাদশ শ্রেণীও এবছর থেকে চালু হলো। তো সেই যে বিষয়টি চালু হলো, সেখানে তো শুধু টেক্সটটা পরিবর্তন করা হয়েছে। তাও আবার কিছু কিছু টেক্সট আছে আপনারা দেখবেন যেটা আগের পুরনো সিলেবাসেও ছিল, তো সেই টেক্সটগুলো তো থাকছে। আবার কিছু কিছু নবম শ্রেণী, দশম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকেও এই নতুন সিলেবাসে যুক্ত করা হয়েছে। সুতরাং অনেক বিষয় কিন্তু আগে আপনাদের পড়া, অল্প সামান্য কিছু বিষয় আপনাদেরকে নতুন পড়তে হবে। তো যদি পুরনো সিলেবাসেই হয়, আগের সিলেবাসে, তবুও অনেক বিষয় থেকে যাচ্ছে যেগুলো আপনাদের এখন আপাতত আপনারা পড়াশোনা শুরু করে দিতে পারেন। কারণ আপনার সাহিত্যের ইতিহাসের পাঠ বা ভাষার বই, মানে একাদশের সাহিত্যের যে বইটা বা দ্বাদশ শ্রেণীর যে বইটা, এগুলো তো আর পরিবর্তন হবে না বা হয় না। তো সেগুলো পড়াশোনা শুরু করতে পারেন। এছাড়া সাহিত্য কথা যে বইটা, সেটাও পড়াশোনা শুরু করতে পারেন। তাতে আপনার এই মুহূর্তে এগোতে থাকলেন, তারপরে কি হয় দেখা যাক। তো অল্প গুটি কতক শুধু সিলেবাস, সেটা হচ্ছে একাদশ শ্রেণীর হয়তো গোটা 10-15টা, দ্বাদশ শ্রেণীর ওরকম 10-15টা, এইটুকু জাস্ট পরিবর্তন হতে পারে বা না হতে পারে। তো সুতরাং সেটা নিয়ে এইটুকু বাদ দিয়ে বাকি অংশটা আপনারা পড়াশোনা শুরু করে দিন। আজকে 1 তারিখ, আজকে থেকে শুরু করুন, এবং হাতে মনে করুন ধরে নিন 3টে মাস সময়। তো এই সময় পর্বে আপনারা একদম রুটিন মেনটেন করে সুন্দরভাবে গুছিয়ে পড়াশোনা শুরু করুন। সিলেবাসটা প্রিন্ট আউট করে রাখবেন,
সিলেবাসটা প্রিন্ট আউট করে হাতের কাছে রাখবেন। তো এবার আমি নবম দশমের সিলেবাস নিয়ে আলোচনায় আসি। মূলত এটা আমি ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে মাদ্রাসার সিলেবাস। তো মাদ্রাসার সিলেবাসের কিছু কিছু অংশ কিন্তু বাদ যাবে, সেটা আমি বলে দেব, ঠিক আছে। যেমন মধ্যযুগের ইসলামীয় সাহিত্য, এটাকে বাদ দিতে হবে, ঠিক আছে, এটা স্কুল সার্ভিসের সিলেবাসের নেই। তো যাই হোক, শুরু যখন করেছি তখন আর এটা দিয়েই বলে দিচ্ছি। তো দেখুন, যারা নতুন তাদের ক্ষেত্রে একটু বলে দিই, সেটা হচ্ছে সাহিত্য সঞ্চয়ন নবম শ্রেণী দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইটা, গোটা বইতে যতগুলো আছে সবগুলোই পড়তে হবে। নতুন অনেকে আছে যে যারা মনে করে যে নতুন যেগুলো স্কুলে পাঠ্য আছে সেগুলোই হয়তো পড়তে হবে, তা কিন্তু না, পুরোটাই পড়তে হবে। এবং সাহিত্য সম্ভার, নবম দশম শ্রেণীর সাহিত্য সম্ভার বই আছে, সেগুলো পড়তে হবে। এছাড়া প্রফেসর শঙ্কুর ডায়েরি, এর মধ্যে 6টা গল্প আছে, গণিতে 14টি পরিচ্ছেদ রয়েছে, সেগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। তো প্রশ্ন আসবে কেমন, যেটা এখানেই দেওয়া রয়েছে প্রশ্নের ধরন, লেখক পরিচয় থেকে প্রশ্ন থাকবে, বিষয়বস্তু, যে গল্পগুলো পড়া হচ্ছে তার বিষয়বস্তু কেন্দ্রিক প্রশ্ন থাকবে, চরিত্র কেন্দ্রিক প্রশ্ন থাকবে এবং রসবিচার কেন্দ্রিক প্রশ্ন থাকবে। রসবিচার বলতে ব্যঞ্জনাধর্মী বা আরও অনেক দিক থেকে বিচার করা যায় সেগুলো কেন্দ্রিক প্রশ্ন থাকবে। টিকা, ব্যাখ্যা, ভাষা নির্ভর প্রশ্ন, অর্থাৎ ব্যাকরণ, টেক্সচুয়াল ব্যাকরণ, এগুলো কিন্তু প্রশ্ন কিন্তু থাকবে। তো ইতিমধ্যে এই নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন যে বইটা, সেই বইতে 29টা মতো টেক্সট আছে, সেগুলো কিন্তু শিবম কোচিং সেন্টারে প্লেলিস্টে গেলে আপনারা পুরো বিষয়গুলো দেখতে পাবেন। তো আমি পরের ভিডিওর দিকে দেখিয়ে দিচ্ছি সে কীভাবে আপনারা সেগুলোকে পাবেন। প্রত্যেকটি একটা দুটো বাদ দিয়ে বাকি সবগুলোই রেডি করা রয়েছে সেখানে। প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে ও বেশিরভাগ গল্পগুলোই একদম লাইন ধরে ধরে খুঁটিয়ে পড়া আছে। তো এবার হতে পারে যে আমি খুঁটিয়ে কেন পড়ব বা লাইন ধরে কেন পড়ব। তো দেখুন, আপনি তো হয়তো পরীক্ষায় পাশ করে যাবেন, 60 নম্বরের পরীক্ষায় আপনি ইন্টারভিউর জন্য ডাক পাবেন, সেখানে মনে রাখতে হবে সেখানে কিন্তু আপনাকে 20 নম্বরের জন্য, তো এখানে আপনি পরীক্ষার জন্য 60 নম্বর আর ওখানে রয়েছে 20 নম্বর। তো পরীক্ষার 60 নম্বরের জন্য আপনি 3 মাস সময় পেলেন, তো 20 নম্বরের জন্য তো আপনাকে অনেকটা সময় দিতে হবে, তাই নয় কি? তো আমার মনে হয় যে প্রথম থেকে আপনি যদি ভালো করে পড়েন তাতে পরীক্ষাটাও আপনার ভালো হবে আর সেই সাথে ইন্টারভিউর জন্য আপনি তৈরি হয়ে যাবেন। তো আর একটা মাস সময় থাকবে, কিছুদিনের জন্য আপনি সেটার উপর 20 নম্বরের জন্য 1 মাস সময় পাবেন, 60 নম্বরের জন্য 3 মাস সময় পেলেন, 20 নম্বরের জন্য 1 মাস সময়। এর সাথে যদি আপনার ভালো করে পড়া থাকে পরীক্ষাটাও ভালো হবে, ইন্টারভিউটাও ভালো হবে। তো শিবম কোচিং সেন্টারে কিন্তু অজস্র ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, তার সাথে মানে যারা এর সত্ত্বেও কোনো সমস্যা হচ্ছে বা পড়তে অসুবিধা হচ্ছে, তো আমাদের ব্যাচ ওপেন হচ্ছে, কালকে থেকে ব্যাচ ওপেন হচ্ছে, তো সেখানেও আপনারা পড়তে পারেন। আমি পড়তেই হবে সেটা বলছি না, যদি কেউ ধরুন একটা শৃঙ্খলের মধ্য দিয়ে, একটা গাইডের মধ্য দিয়ে থাকতে পারছেন না, পড়াশুনো করা সম্ভব হচ্ছে না বা অসুবিধা হচ্ছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে, সেই সব ক্ষেত্রে আপনারা এই ব্যাচটিও ভর্তি হতে পারেন, ঠিক আছে। আমি স্ক্রিনে নম্বর দিয়ে দেবো, সেখানে যুক্ত হতে পারেন বা জেনে নিতে পারেন যে কেমন কি বিষয়। তো যাই হোক, এবার আসি যে চর্যাপদ। তো চর্যাপদের ক্ষেত্রে আমাদের পড়তে হবে যে কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হলো, কোথা থেকে আবিষ্কৃত হলো, তো কে আবিষ্কার করলো, কত সালে আবিষ্কার করলো, কত সালে প্রকাশিত হলো, প্রকাশের সময় তার কী নাম ছিল, ঠিক আছে। তার এই চর্যাপদ নিয়ে বিভিন্নজন বিভিন্ন নামকরণ করেছেন, সেগুলো আমাদের জানতে হবে। তো পদ, কার পদ সব থেকে বেশি, কে আদিপদকর্তা, ঠিক আছে, নবচর্যাপদ কে আবিষ্কার করছে, এরকম ধরনের বিভিন্ন বিষয় কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। তো শ্রীকৃষ্ণ কীর্তন, তো সেখানে 13টি খণ্ড রয়েছে, কে আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, কোথা থেকে প্রকাশিত হচ্ছে, এবং এর মধ্যে যে চিরকুটটা পাওয়া গেছিল সেখানে কি লেখা ছিল, আর শ্রীকৃষ্ণ কীর্তন কিসের ওপর লেখা, ঠিক আছে, এই ধরনের প্রশ্নোত্তর কিন্তু পড়তে হবে। তো চণ্ডীদাস, বৈষ্ণব পদাবলিতে চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দদাস, এই সবের ওপরে কিন্তু শিবম কোচিং সেন্টার ইতিমধ্যে
এমসিকিউ ভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে, ঠিক আছে। আর বৈষ্ণব পদাবলী সম্পর্কে খুব সুন্দরভাবে কিন্তু বিষয়বস্তুগুলো বুঝিয়ে দেওয়া আছে, যে শুধুমাত্র তো মুখস্থ করলে হয় না, অনেক বিষয় বোঝার থাকে। তো সেই সব বিষয়গুলো, যে চণ্ডীদাসের পদ আমরা কিভাবে বুঝবো যে এটা চণ্ডীদাসের পদ, কোনটা বিদ্যাপতির পদ, তাছাড়া কোনটা বুঝবো যে এটা পূর্বরাগ পর্যায়ের পদ, কোনটা অনুরাগ পর্যায়ের পদ, কোনটা অভিসার পর্যায়ের পদ, আমরা কিভাবে বুঝবো, সেই বিষয় ভিত্তিক কিন্তু বিস্তারিত আলোচনা সেখানে কিন্তু করা আছে, আপনারা সেখানে গিয়েও দেখে নিতে পারেন। তো এরপরে আসি মঙ্গল কাব্যে। তো মুকুন্দরাম চক্রবর্তী, ভারতচন্দ্র রায়, গুণাকর আর কি, বিজয়গুপ্ত, কেতকা দাস, ক্ষেমানন্দ। তো মনসা মঙ্গলের কবি দুইজনকে পড়তে হবে, একজন পূর্ববঙ্গের কবি, একজন পশ্চিমবঙ্গের কবি। তো চণ্ডীমঙ্গলের ক্ষেত্রে একদম বিশিষ্ট কবি মুকুন্দরাম চক্রবর্তী, যার মধ্যে উপন্যাসিকের গুণ লক্ষ্য করা গেছিল। তো এটা আমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। এছাড়া ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনারাম চক্রবর্তী পাঠ রয়েছে, অন্নদামঙ্গলের কবি ভারতচন্দ্র রায় গুণাকর। এগুলো কিন্তু বিস্তারিত তাদের কবি পরিচিতি, তাদের কাব্য রচনাকাল, তাদের অনুপ্রেরণা করছে কারা, তাদের কাব্যের বিশিষ্টতা কোথায়, ঠিক আছে, তার কাব্যের কটি ভাগ, কোন ভাগের কী নাম, সেই ভাগের চরিত্র, এই সমস্ত বিষয় কিন্তু আমাদেরকে ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে। এছাড়া পড়তে হবে যে অনুবাদ সাহিত্যের তিনজন বিশিষ্ট ব্যক্তি, রামায়ণের অনুবাদক কীর্তিবাস ওঝা, নদিয়ার ফুলিয়াতে জন্মগ্রহণ করছে, কাশিরাম দাস কাটোয়াতে, মালাধার বসু সম্ভবত সিঙ্গিগ্রাম। তো যাই হোক, এরকমভাবে আমাদের তারা কোথায় জন্মগ্রহণ করছে, তাদের কোন রাজার পৃষ্ঠপোষকতায় কাব্যগুলি লিখছে, কোন সময় পর্বে লিখছে, কোন খণ্ডে মানে কোনটাকে অনুবাদ করছে, রামায়ণ মহাভারত ভাগবতের কোন ভাগটাকে তারা অনুবাদ করছে, এই সব বৃত্তান্ত খুঁটিনাটি প্রশ্ন কিন্তু পড়তে হবে। এছাড়া চৈতন্যদেবকে কেন্দ্র করে একটা অদ্ভুত জাগরণ ঘটেছিল, চৈতন্য সাহিত্যের সৃষ্টি হয়েছিল, চৈতন্য জীবনী সাহিত্য হ্যাজিওগ্রাফি সৃষ্টি হয়েছিল। তো সেখানে বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, এনাদের জন্ম, তাদের কাব্য নাম, তাদের কাব্যের আগের নাম কী ছিল, যেমন চৈতন্য মঙ্গল ছিল কাব্যের আগের নাম বৃন্দাবন দাসের, তো পরে চৈতন্য ভাগবত হলো, কারা এটা আখ্যা দিল, চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হচ্ছে, কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কে তার কাব্যের নাম কি, কোথায় বাড়ি, কত সালে দিকে তিনি কাব্য রচনা করলেন, এরকম অনেক খুঁটিনাটি ছোটো ছোটো তথ্য। তো সৈয়দ আলাউল দৌলত কাজী, তো সৈয়দ আলাউলের সতী ময়না বা লোর চন্দ্রানী, সেটা কত অংশ সমাপ্ত করেছিল। এখানে যেমন মাদ্রাসাতে একটা প্রশ্ন দিয়ে দিয়েছিল এখানে, যে আলাউলের কাব্যের সম্পূরক কাল, এটা আমরা অনেক সময় অনেকে শর্ট করে বুঝতে পারে না যে সম্পূরক কাল আবার কি, অনেকে ভুল করে এসেছিল এই প্রশ্নটা। তো সম্পূরক কাল হচ্ছে, আলাউল তো কাব্যটাকে সম্পূর্ণ করে যেতে পারেননি, তিনি 3 ভাগের 2 ভাগ সম্পূর্ণ করেছিলেন, বাকি অংশ সম্পূর্ণ করেন দৌলত কাজী। তো সেই যে সময় সম্পূর্ণ করেন, যে সময়কালে, ঠিক আছে, তো যেটুকু মনে পড়ছে 1659 এরকম বা 49 এরকম একটা সময় পর্বে তিনি এটাকে সম্পূর্ণ করেন। তো সেটাই ছিল তার সম্পূরণকাল। তো এইভাবে আর কি আমাদের খুঁটিয়ে প্রশ্নোত্তর কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তো এই মধ্যযুগের ইসলামী সাহিত্য যেটা বললাম, এটা মাদ্রাসা সিলেবাসে ছিল, এটা আমাদের এসএলএসটিতে থাকবে না। তো এর সাথে রামপ্রসাদ ও কমলাকান্ত, এইজন বিশিষ্ট, তারা শাক্ত পদাবলীর পদকর্তা। তো শ্রেষ্ঠ হচ্ছে রামপ্রসাদ সেন বা আদি, তারপরে আছে কমলাকান্ত ভট্টাচার্য। তো তাদের বাড়ি কোথায়, তারা কি গ্রন্থ রচনা করেছে, তারা কোন রাজার পৃষ্ঠপোষক ছিলেন, ঠিক আছে, তারপরে তাদের পদগুলি, কোনটা আগমনী পর্যায়ের পদ, কোনটা বিজয়া পর্যায়ের পদ। হ্যাঁ, তো এখানে যেমন শাক্ত পদাবলীকে মূলত 2টি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ওই উমা বিষয়ক, একটা শ্যামা বিষয়ক। তো শ্যামা বিষয়ক মানে শ্যামা মা কালী, উমা বিষয়ক পদাবলীকে আবার 2টি ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে আগমনী এবং বিজয়া, ঠিক আছে। এছাড়া এই পর্বের কিছু পদ আছে, অর্থাৎ মা যখন আসছে তখন আগমনী, যখন চলে যাচ্ছে সেটা বিজয়া পর্যায়ে, এরকম বহু বিষয়। এছাড়া গদ্য সাহিত্যে বিশিষ্ট, এখানে কিছু বাদ যাবে, আমি অন্য সিলেবাসটা দিয়ে দেবো, জাস্ট 2-1 এখান থেকে বাদ যাবে, যেমন বেগম রোকেয়া নেই মানে এই এসএলএসটিতে। তো যেহেতু শুরুটা করেছে আর চেঞ্জ করলাম না, তো এটা বাদ যাবে, তারপরে আরও কয়েকজন আছে সেগুলো বাদ যাবে। যাই হোক, আমি বেসিক একটু আলোচনা করে দিই। তো তাদের গ্রন্থ পরিচিতি এবং
তারা সাহিত্যে কেন গুরুত্বপূর্ণ, গদ্য সাহিত্যে তাদের গুরুত্ব কোথায়, তাদের অনুবাদমূলক গ্রন্থ, হ্যাঁ, তারা কোন গ্রন্থ থেকে অনুবাদ করেছে, তাদের শ্রেষ্ঠ রচনা, তাদের রচনাকাল, গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলোর, ঠিক আছে। কাব্য সাহিত্যে মধুসূদন, বিহারীলাল, রবীন্দ্রনাথ, নজরুল, যতীন্দ্রনাথ, বুদ্ধদেব, জীবনানন্দ এদের প্রথম রচনা এবং গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ রচনা, তারপরে তাদের জন্ম মৃত্যু, এগুলো অনেক সময় আসে না, তবুও এমন একটা প্রশ্ন দিয়ে দেয় যে এই কাব্যটা যখন লিখেছিল তখন তার কত বছর বয়স ছিল, এরকম প্রশ্ন বিভিন্ন সময় দেখা গেছে। তো সুতরাং জন্ম মৃত্যুটাও দেখে রাখলে ভালো হয়। তো কাব্য সাহিত্যের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী অনেকেই আছেন। তো এদের উপন্যাস, প্রথম উপন্যাস, গুরুত্বপূর্ণ উপন্যাস, উপন্যাসের কিছু চরিত্র, তো প্রকাশকাল, সেগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। এছাড়া নাট্য সাহিত্যে বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন 5 জন: মধুসূদন, দীনবন্ধু, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এগুলি তো মোটামুটি টেক্সটের ক্ষেত্রে আমি যদি ধরে নিই যে 60 নম্বরে পরীক্ষা হয়, তাহলে মোটামুটি টেক্সটের পার্ট থেকে ধরে নিন যে 20 নম্বরের প্রশ্ন থাকবে, মোটামুটি এরকমই হওয়া উচিত। এবার অনেক সময় কম বেশি হয়ে থাকে। সাহিত্যের ইতিহাস পর্বের ক্ষেত্রে, সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে আবার 20 নম্বর। তো এই সাহিত্যের এই পার্টটা এর মধ্যে অনেক সময় ইনক্লুডিং করা হয়। আর ব্যাকরণের ক্ষেত্রে আবার 20 নম্বর। তো আর অনুবাদটাও হয়তো যে কোনো একটা পর্বের মধ্যে ফেলা হয়। অনেক সময় মাদ্রাসাতে যেমন সেরকম ছিল না আর কি অনুবাদ থেকে, যাই হোক থাকে, অনেক সময় 1-2 নম্বরে থাকে। তো এগুলো দেখতে হবে। তো ভারতীয় সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিরা কালিদাস, শূদ্র, কবির, ইকবাল, ভানুভক্ত, অমৃতপ্রীতম, প্রেমচন্দ্র, বিজয় টেন্ডুলকার, গোপীনাথ মোহন্তি, আয়াপ্পা পানিক্কর। তো এই সব জনের রচনার কিছু কিছু ইতিমধ্যে আপনারা বিভিন্ন টেক্সট পড়তে গেলে যেসব কবির লেখা, এর মধ্যে অনেকের কবির লেখা, সেগুলো আমরা ইতিমধ্যে কয়েকটা জায়গায় পেয়ে যাব। নেরুদাকে পেয়ে যাব, তারপরে কালিদাস পেয়ে যাব, এরকম কিছু কিছু লেখা ইতিমধ্যে পেয়ে যাব। সেখান থেকেও কিছু ধারণা নিয়ে, আর এখানে আন্তর্জাতিক সাহিত্য ও বিশিষ্ট ব্যক্তিদেরকে, তাদের সব কিছু আসবে না, তাদের জন্ম মৃত্যু, কোথায় জন্ম, কোন ভাষার কবি, তারপরে তাদের শ্রেষ্ঠ রচনা, তাদের গুরুত্বপূর্ণ রচনা, তারপরে প্রথম রচনা, এরকম তাদের অনুদিত বিভিন্ন গ্রন্থ, এই সবগুলি থেকেই কিন্তু প্রশ্ন থাকে, এর বাইরে প্রশ্ন তেমন থাকে না। তো দেখুন, পড়াশোনা বিভিন্নভাবে করা যায়। অনেকে ভাবে যে কীভাবে পড়াটা শুরু করবো বুঝতে পারছি না। তো সেসব ক্ষেত্রে আমি বলবো যে কেউ হয়তো টেক্সচুয়াল পার্টটা আগে পড়ছে, বা কেউ সাহিত্য ইতিহাস পার্টটা আগে পড়ছে, কেউ এই যে ব্যাকরণের পার্টটা আগে পড়ছে। তো সেক্ষেত্রে আরেক রকম হয় যে আমি প্রত্যেক দিন কিছু টেক্সট পড়বো, কিছু সাহিত্য ইতিহাস পড়বো, কিছু ব্যাকরণ পড়বো। এরকমভাবে অনেকে যেরকমভাবে মানে সাজিয়ে পড়াশোনা করতে পারেন। তো যার যেমনভাবে সুবিধা হয়। তো আমার যেটা মনে হয়েছে, বা শিবম কোচিং সেন্টারে যেটা পড়ানো হয়, সেটা হচ্ছে প্রত্যেক দিন কিছুটা টেক্সট, কিছুটা সাহিত্য ইতিহাস, কিছুটা ব্যাকরণ, তো যাতে একবারে সব বিষয়কে উঠে যায়। তো অনেক সময় একটা শেষ করতে গিয়ে অনেকটা সময় লেগে যাচ্ছে, সেটা নয়। সব বিষয়টা যদি আমি একবারে আপনারা যদি তুলতে আসেন, তাহলে কিন্তু বিষয়টা সহজ হয়ে যাবে বলে আমার মনে হয়। তো যেটা আমি এই একটা ব্যাচের কথা বলেছি, আপনারা এই বিষয়ের উপর অনেক ভিডিও পাবেন। যেমন প্রাচীন মধ্যযুগের প্রায় টোটালটার উপরেই ভিডিও দেওয়া রয়েছে। নবমের টেক্সটের ভিডিও রয়েছে, দশমের টেক্সটের ভিডিও রয়েছে, এবং আলাদা আলাদা করে সেগুলোর উপর প্র্যাকটিস সেট রয়েছে, এগুলোর উপর প্র্যাকটিস সেট রয়েছে প্রাচীন মধ্যযুগের উপর। তারপরে অনুবাদ সাহিত্যেরও কিছু কিছু রয়েছে, এবং ধ্বনি, এই যে ধ্বনি পরিবর্তন, মানে ধ্বনি বা ধ্বনি পরিবর্তন, এই অংশ থেকে আরও কিছু কিছু বিষয় নিয়ে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। সেটা কীভাবে পাবেন সেটাও আমি দেখিয়ে দেবো। এবার এসবের সত্ত্বেও আপনারা নিজেরা খুঁটিয়ে বিষয়বস্তুকে পড়ুন। আর সেই সাথে যদি তাও সমস্যা হয়, তাও যদি অসুবিধা হয়, তাহলে শিবম কোচিং সেন্টারে আপনারা যুক্ত হতে পারেন। তো দেখুন, এখানে কি হবে, একটা নির্দিষ্ট শৃঙ্খলের মধ্যে দিয়ে পড়াশোনা হবে কি, মানে প্রথমে একটা দিন আপনাদেরকে
পড়া দিয়ে দেওয়া হলো এবং তার উপর রেকর্ড ক্লাস সুন্দরভাবে আপনারা রেডি করে বা ক্লাস দিয়ে দেওয়া হলো, সেটার উপর আপনারা পড়াশুনো করলেন। পড়াশুনো করার পরে একটা দিন আপনারা সময় পেলেন, তার পরের দিনই সেটার উপর পরীক্ষা নেওয়া হলো, আবার একটা নতুন ক্লাস করিয়ে দেওয়া হলো। তো এরকমভাবে কিন্তু একটা দিন ক্লাস, একটা দিন সময় পেলেন সেটার উপর রেডি করে, অর্থাৎ একটা চার্ট থাকবে। একটা চার্টের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট, আবার 4টে ক্লাস হয়ে গেলে একটা ক্লাস হলো একটা পরীক্ষা, একটা ক্লাস হলো একটা পরীক্ষা। তো আপনি পড়ার পরে কতটা পারছেন সেটা কিন্তু একবার যাচাই হয়ে যাচ্ছে প্রত্যেকবারে। তো এরকমভাবে যদি 4টে ক্লাস হয়ে গেল, এবার আপনি এই যে পড়ে ফেললেন, এটার উপর আবার একটা পরীক্ষা, তো আবার আপনার সেটা রিভিশন হয়ে গেল। একাধিকবার এরকমভাবে রিভিশন করে করে কিন্তু এগিয়ে যাচ্ছে। শিবম কোচিং সেন্টার বহু দিন ধরে এভাবে কিন্তু পড়াচ্ছে, নিরলসভাবে এবং খুব ঘরোয়াভাবে, যে আড়ম্বর নেই। বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে যেভাবে পড়ানো হয়ে থাকে, তো সেখানে প্রতিনিয়ত একটা নতুন করে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষক, এরকম বিভিন্ন রকমভাবে হয়। কিন্তু এখানে আমি পড়ি থাকি মূলত প্রথম থেকে শেষ অবধি। আমি আপনাদেরকে সমস্ত কিছু গাইড করা, কিভাবে এগোলে আপনারা সফল হবেন। এবং এবছর যেহেতু অনেকটাই সিট রয়েছে, নবম দশম একাদশে দুটোতেই, তো এবারই কিন্তু একটা পাওয়ার একটা প্রবল প্রবণতা। আমি প্রথম থেকেই কিন্তু বলে আসছি যে ভোটের আগে একটা পরীক্ষা হবে, তো সেটা হচ্ছে। এবং এটা নিয়ে কেসও হয়েছে, অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে যে কেস হয়েছে তাহলে কি হবে। তো কেস হয়েছে কিন্তু পরীক্ষা কি হতে পারে, এটা নিয়ে অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। সেই জায়গাটা একটু বলবো যে দেখুন, এটা কেস তো কিছু কিছু সব ক্ষেত্রেই হয়, তো এটা একটা বৃহত্তর স্বার্থ, এখানে একজনের স্বার্থ জড়িয়ে নেই, এখানে বৃহত্তর স্বার্থ। তাই কেস যখন উঠবে আদালতে, তখন কিন্তু হয় নিয়মের এদিক ওদিক হলেও পরীক্ষাটা কিন্তু হবে। হয়তো কোনো একটা নিয়ম এদিক থেকে ওদিক করা হলো, যে এই 10 নম্বরটা এইভাবে হবে না, এটা 5 নম্বর করা হলো, বা এটা একটু কমিয়ে দেওয়া হলো, বা এটা একটু বাড়ি, যেটা হোক, হয়তো এদিক থেকে ওদিক হবে। তাই বলে পরীক্ষাটা হবে না এমন হবে না। এবং ভোটের আগে একটা পরীক্ষা তো হতেই হবে, সেটা আমি প্রথম থেকেই বরাবরই বলে আসছি। তো যাই হোক, পরীক্ষা কিন্তু হবে, সেইভাবেই এগোতে হবে। এবং আমি এই যে খুব কম সময়ে যে 3 মাসের যে একটা ব্যাচের কথা বলেছি, এটার পক্ষপাতী আমি কোনো দিনই ছিলাম না। কারণ 3 মাসের মধ্যে কিন্তু স্কুল সার্ভিসের কমিশনের সিলেবাস আপনারা ভালো করেই জানেন, শেষ করা সম্ভব হয় না। নতুনদের পক্ষে তো খুবই মুশকিল, কিন্তু অনেকে আছে যারা পুরনো, অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে পড়েছে, তাদের অনুরোধে মূলত আমি এই ব্যাচটা শুরু করেছি। যে অনেক দিন ধরে পড়ছি, এবার একাধিকবার শিবম কোচিং সেন্টারের প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচ, চতুর্থ ব্যাচ, পঞ্চম ব্যাচ চলছে। তো সেই ব্যাচগুলোতে তারা পড়েছেন, তাদের রিভিশনের প্রয়োজন, তো রিভিশনের জন্য তারা এখানে যুক্ত হতে পারেন। নতুনদের পক্ষে একটু কষ্টকর, কিন্তু কি করার, কিছু তো করার নেই। যদি সম্ভব হয়, ঠিক আছে, চেষ্টা না করার থেকে চেষ্টা করাটাই বেশি ভালো। তো সেই কারণের জন্য আমি বলবো চেষ্টাটা করে যান, কিন্তু প্রচুর পড়াশুনো করতে হবে, এটা হচ্ছে পরিষ্কার কথা। কারণ 3 মাসে, আর 3 মাসে সবসময়, এবার এটা ব্যাপারটা কি, আমি এটা ব্যাচটা ওপেন করতে এটাই সাহস পেলাম এই কারণে, কারণ আমি বহু যে আগের ব্যাচগুলোকে করিয়েছি, সেখানে অনেকগুলো রেকর্ডিং ক্লাসও সেখানে কিন্তু রয়েছে। সুতরাং ক্লাস কখনো দিতে পারছি না, এতটা সপ্তাহে 4টে করে ক্লাস হয়ে যাচ্ছে, সেই বিষয়টা নিয়ে কখনো অসুবিধা হবে না, কারণ তার জন্য খুব সুন্দরভাবে রেডি করাও ক্লাস রয়েছে। সে সাথে আমিও তো লাইভ ক্লাস নেব, কোনো দিন নিতে পারছি না বা কোনো সমস্যা হচ্ছে, সেখানে আমি ওভারঅলের ওপর একটা আলাদা করে রিভিশনের একটা ক্লাস দিয়ে দিচ্ছি, আবার সেই সাথে আপনাদেরকে রেকর্ড ক্লাসও দিচ্ছি, আবার নোটসপত্রও দিচ্ছি, সমস্ত কিছু, মানে এভরিথিং টোটালটাই ভালো হবে। আপনারা যেভাবে করলে আপনাদের ভালো হয় এবং এগিয়ে যেতে পারেন, পড়াশোনারও সুযোগ পান। সেই সাথে অনেকে আছেন যেটা অফলাইনে পড়তে যেতে অসুবিধা হয়, ঘরে থাকেন, অনেকে জানাতে পারেন না, তো সেসব ক্ষেত্রে তাদের জন্য তো সমস্ত সময়ের জন্য রেকর্ড ক্লাস থাকছেই। তবে অনুরোধ, সেই সব ক্লাস দয়া করে আপনারা কখনো বাইরে কোথাও এগুলোকে নিয়ে যাবেন না বা দেবেন না, সেটা আপনাদের নিজেদের স্বার্থে, কারণ এখানে সবাই সবার প্রতিদ্বন্দ্বী। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এভাবেই এগিয়ে চলুন। আর শিবম কোচিং সেন্টার সর্বদাই আপনাদের পাশে ছিল এবং থাকবে। তো এখান থেকে যেটা ব্যাকরণ নিয়ে একটু আলোচনা করে দিচ্ছিলাম, যে সেখানে ধ্বনি পরিবর্তন, এগুলো ধ্বনির ক্ষেত্রে যেটা আমি দেখবেন একটা সুন্দর ভিডিও দিয়েছি, সেখানে কিছু সূত্রের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি যে কোনগুলো যে অর্ধস্বর, কোনগুলো দীর্ঘস্বর, কোনগুলো
আপনাদের ওই যে সম্বৃত কোনগুলো, বিবৃত, কিভাবে আমরা বুঝবো, কিভাবে মনে রাখবো, সুন্দর করে আমি ট্রিক্সের মাধ্যমে সেগুলোকে বুঝিয়ে দিয়েছি। তো ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু অপিনীতি, অবিশ্রুতি, স্বরসঙ্গতি, সমীভবন, এগুলো, তারপরে অল্প প্রাণী ভবন, মহাপ্রাণী ভবন, বিষমী ভবন, এই সমস্ত বিষয়গুলো আমি একটা, যারা ব্যাচে আছেন, সুন্দর একটা ট্রিক্স বলেছিলাম। যে ট্রিক্সটা হচ্ছে এরকমই যে কীভাবে ঘষী ভবন হচ্ছে, কীভাবে অঘষী ভবন হচ্ছে, কীভাবে মহাপ্রাণী ভবন হচ্ছে, শুধু একটাই ট্রিক্স। সেটা পড়লেই কিন্তু আপনাদের কোনো কিছু বোঝা লাগবে না, শত মহাপ্রাণী ভবন কীভাবে হচ্ছে। তো একটাই ট্রিক্স শুধু দিয়েছিলাম, সেই ট্রিক্সে সমস্তটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরকম ছোটো ছোটো ট্রিক্স দিয়ে আপনারা পড়তে পারেন। সন্ধিগুলো একদম লাইন ধরে ধরে, মানে সূত্রটা মুখস্থ নয়, সূত্রটা ধরে ধরে, সূত্রটা কেন হচ্ছে আর তার এগেনস্টে এটা কেন হলো, ঠিক আছে, সূত্রের সঙ্গে তার মিলকরণ কোথায়। মুখস্থ তো অনেকেই বিভিন্নভাবে পড়ে থাকে, মুখস্থ করার চেষ্টা করে, কিন্তু তার সঙ্গে তার মিল কোথায়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুঁটিনাটি তুলে ধরতে হবে। উপসর্গ, অনুসর্গ, ধাতু প্রত্যয়, শব্দ ভাণ্ডার, দেশি শব্দ, বিদেশি শব্দ, আরবি শব্দ, এসবের উপর কিন্তু হিউজ পরিমাণে তথ্য সেখান থেকে পেয়ে আপনারা নিজেরা বাড়িতে পড়াশোনা করবেন, সেটাতে ক্লাসে আলোচনা করে দেওয়া হবে। দেখুন, এখানে আমি যে সর্বে সর্বা তা কিন্তু নয়, এর সঙ্গে আপনাদেরকেও পড়তে হবে। আমি আপনাদেরকে গাইড করে দিতে পারি, সহযোগিতা করে দিতে পারি, কিন্তু বাকি কাজটা আপনাকে করতে হবে। তো যারা এতদিন ধরে শিবম কোচিং সেন্টারে পড়েছেন, এতদিন ধরে অপেক্ষা করেছিলেন, আমারও দায় থাকে যে তারা যেন অবশ্যই একটা সাফল্যের জায়গা পৌঁছান। নিজেদের তাগিদের সাথে সাথে শিবম কোচিং সেন্টারেরও একটা তাগিদ থাকবে যে আপনাদেরকে সাফল্যের লক্ষ্যে পৌঁছে দেওয়ার। এটা দুটো তাগিদ আপনার কাজ করবে, এক হচ্ছে শিবম কোচিং সেন্টারের তাগিদ, আরেকটি হচ্ছে নিজের তাগিদ। তো ভালো লাগবে যে অনেকেই শিবম কোচিং সেন্টার থেকে অনেকেই সফল হয়েছেন এবং এগিয়ে গেছেন। যাই হোক, এরপরে কারক, অকারক, কারক, বিভক্তি, অনুসর্গ, তাদের শ্রেণীবিভাগ, সমাসের ক্ষেত্রে প্রথমে আগে জানতে হয় আমাদেরকে যে সমাসের অংশগুলো সম্পর্কে। সেগুলো হচ্ছে সমাস সমান পদ, পূর্বপদ, পরপদ, তারপরে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলছে, সমস্ত পদ, কেন সমস্ত পদ তার নামকরণ হলো সেটা আমাদের অবশ্যই জানতে হবে। সমস্ত পদ তো অনেকে বলে, কিন্তু কেন হলো, সমাস সমান পদ কেন এমন নামকরণ হলো। তো এই সমস্ত বিষয় হয়তো পরীক্ষায় সবটা আসলো না, কিন্তু জেনে থাকলে আপনার ইন্টারভিউ বা বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু বিশেষত ইন্টারভিউর ক্ষেত্রে এগুলো কিন্তু খুব কাজে আসবে। তো বাক্য নির্মাণের শর্ত এটা হচ্ছে যোগ্যতা, আশঙ্কা, আসক্তি, আকাঙ্ক্ষা, আসক্তি। তো আকাঙ্ক্ষা মানে আমরা বুঝতেই পারি যেখানে কথা বলতে গেলাম মনে একটা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। যোগ্যতা বলতে আপনার এলিজিবল নই, আপনি যে কাজটা করতে আপনি যোগ্য নন। যে সূর্য পশ্চিম দিকে ওঠে, তার সূর্য পশ্চিম দিকে ওঠার যোগ্যতা নেই, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু সেটা যোগ্যতা হয়ে গেল, যোগ্যতাজনিত অসঙ্গতি হয়ে গেল। তো আর একটা আসক্তি মানে নৈকট্য। ব্যাপারটা কি, আমি একটা সত্য ট্রিক্সের মাধ্যমে অনেক সময় বলে থাকি যে আপনার বাড়ি, তার পরের বাড়ি, তার পরের বাড়ি, এর তিনটে বন্ধুর বাড়ি পরপর, হঠাৎ করে মাঝের বাড়িটা সামনে চলে আসলো, তাহলে কি হলো, মাঝের বাড়িটা সামনে চলে আসলে কি হলো, একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলো। এটা সম্ভব নয়, বা এরকম হলে উল্টো পাল্টা হয়ে যাবে। তো শব্দের এরকমই অসঙ্গতি, যে যেটা লাস্টে বসার কথা সে মিডিলে চলে আসলো। তো সেসব ক্ষেত্রে কিন্তু বাক্য গঠনে সমস্যা সৃষ্টি হয়, আমাদের বুঝতে অসুবিধা সৃষ্টি করে। তো বাক্য নির্মাণ করতে গেলে শুধুমাত্র কর্তা কর্মক্রিয়া এরকম থাকলেই হয় না, অনেকগুলো যোগ্যতা, অনেকগুলো শর্ত মেনে চলতে হয় আমাদের। যেমন ভাষা হতে গেলে শুধু কোনো একটা পাখির আওড়ানো বুলি যেমন ভাষা হয়ে ওঠে না, ঠিক তেমনই বাক্য হতে গেলে কর্তা কর্মক্রিয়া থাকলেই সেটা বাক্য হবে না। তার নির্মাণ করতে গেলে আরও অনেক শর্ত থাকবে, যোগ্যতার শর্ত মানতে হবে, আকাঙ্ক্ষার শর্ত মানতে হবে, আসক্তি বা নৈকট্যের শর্ত তাকে মানতে হবে। তো উদ্দেশ্য, বিদেহ কি, তার সম্প্রসারক, বিশেষ্য খণ্ড, বিশেষ্যকে কেন্দ্র করে যে গোষ্ঠী তৈরি হয় সেটা বিশেষ্য খণ্ড, ক্রিয়াকে কেন্দ্র করে যে গোষ্ঠী তৈরি হবে ক্রিয়াখণ্ড, এবং ক্রিয়ার আবার বিশেষণ। তো ঘোড়া দৌড়ায়, তো ঘোড়া দৌড়ানোটা হচ্ছে দৌড়ানোটা ক্রিয়া, কিন্তু দ্রুত দৌড়ায় সেটা হচ্ছে তার বিশেষণ। তো এরকম ধরনের কোনো বিষয়বস্তু একসাথে যুক্ত হয়ে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ তৈরি হবে। এছাড়া ক্রিয়ার অংশটাই
খাওয়া, সে কিভাবে খাচ্ছে কি না খাচ্ছে, তো সেই তার উপর ডিপেন্ড করে ক্রিয়াখণ্ড তৈরি হচ্ছে। তো বাক্যের গঠনগত এবং অর্থগত। তো গঠনগত মধ্যে আমরা সকলেই জানি যে সরল, জটিল, যৌগিক ও মিশ্র। অর্থের মধ্যে অর্থ বলতে, গঠন বলতে এগুলো স্ট্রাকচারগত পরিবর্তন হয় সেখানে। তো আর অর্থগতের মধ্যে আমরা জানি যে সেখানে বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, হ্যাঁ, শর্ত সাপেক্ষ বাক্য, এরকম অনেক কিছু আছে, ঠিক আছে। তো এইসব বিষয়ে জানতে হবে আমাদের। বাক্য রূপান্তর, গঠন ও অর্থ অনুসারে ওই রূপান্তরগুলো সেগুলোকে পরিবর্তন হওয়া, ঠিক আছে। তো বাচ্য কর্তৃ, কর্ম, কর্মকর্তৃ, আবার ভাব, ঠিক আছে। তো কর্তৃবাচ্যে কর্তা প্রাধান্য পায়, কর্মবাচ্যে কর্ম প্রাধান্য পায়, ভাববাচ্যে ক্রিয়ার প্রাধান্য, কর্মকর্তৃবাচ্যে কী প্রাধান্য পায়, এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো যাই হোক, এরকমভাবে আমি শুধু জাস্ট সংক্ষেপে একটু আলোচনা করে দিলাম। জাস্ট জানি যে সবাই পরীক্ষার একটা ভীষণ চাপ, তার সত্ত্বেও আমি একটু আনন্দ করে মজা করে আলোচনা করে থাকি এবং বরাবরই সেটাই করি। কারণ আপনি যদি চাপটাকে বেশি চাপ দিয়েই ভাবেন তাহলে কিন্তু আপনার পড়াশোনার আরও সেই যে ফ্লোটা সেটা কমে আসবে। সুতরাং আনন্দের সঙ্গে পড়াশোনা করতে হবে, এভাবেই এগিয়ে যেতে হবে এবং শিবম কোচিং সেন্টার সর্বদাই সেটাই চেষ্টা করে যে আনন্দের সঙ্গে পড়াশোনা করা। যাই হোক, আপনারা যদি এই ব্যাচগুলোতে যুক্ত হতে চান, আসলে এই ব্যাচগুলো আগে আমরা মাসিক পারিশ্রমিক ভিত্তিতে পড়াতাম, সেখানে 350 টাকা করে মাসে নেওয়া হতো। তো সেটা 12 মাস ধরে ব্যাচটি কমপ্লিট হতো, প্রায় 4200 টাকা মতো সেখানে লেগে যেত সকলের। দেখুন, এটা একটা পারিশ্রমিক। অনেকে বলে থাকেন যে আপনি পারিশ্রমিক কেন নেন, তো আমি বলবো সকলের উদ্দেশ্যেই বলবো অবশ্যই আপনারা পারিশ্রমিক নেবেন, পরিশ্রমের মূল্য সর্বদাই নেওয়া উচিত। এরকম অনেক স্যার আছে বিভিন্নভাবে নিয়ে থাকেন, কেউ বলেন না পরীক্ষার পরে আপনি সফলতা পান তারপরে নেবেন, তো সেই পরিমাণটা অনেক বেশি থাকে। তো এখানে একটা মহত্ব অমহত্বের বিভিন্ন জায়গা থাকে। তো আমি সেই জায়গায় সেটাকে সকলের সুবিধার্থে এবং সকলের যাতে পড়তে পারেন সেই অর্থে ওটা খুব কম, আপনার এই 2299 এটা রেখেছি টোটাল বিষয়টাকে কমপ্লিট করিয়ে দেওয়ার জন্য পারিশ্রমিক। তো এবার সেক্ষেত্রে অনেকের কিছু সমস্যা থাকছে, কিছু অসুবিধা হচ্ছে, সে অল্প কিছু কম বেশি, কারো যদি খুব সমস্যা থাকে সেক্ষেত্রে সেটাও কিন্তু দেখা হচ্ছে মানবিক দিকে তাকিয়ে। তো যাই হোক, এরকমভাবে আর যারা পুরনো শিক্ষার্থী আমার কাছে পড়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা যদি কোনো সমস্যা হয়, কারণ আপনারা এতদিন ধরে পড়েছেন, অত বলতে পারবেন যে কখনো যে না আমার শিবম কোচিং সেন্টারে পড়ে অন্তত আমি অনেকটা আমার উপকারে এসেছে, সেটা যদি বলতে পারেন। তারা যদি একটা সময় কোর্স কমপ্লিট করেছেন এবং তারা যদি সমস্যার জন্য সমস্যা হয় তাদেরকে অবশ্যই তারা কন্ট্যাক্ট করতে পারেন। তো এইভাবেই এগিয়ে চলতে হবে আর এভাবেই অবশ্যই সফল হতে হবে, সেইভাবেই আমাদের পথ চলা। তো আপনারা যোগাযোগ করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে, 9679879454, ঠিক আছে, 9679879454। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করে কালকে থেকে ক্লাস শুরু হচ্ছে, আপনারা সেখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আর একাদশের ব্যাচটি শুরু হবে, জাস্ট 2-1 দিন অপেক্ষা করছিলাম, তো দেখলাম অপেক্ষা এই ব্যাচটা শুরু হওয়ার পরপরই এই সামনের সপ্তাহেই আর কি বৃহস্পতিবার নাগাদ ইচ্ছা আছে এই ব্যাচটি শুরু করার। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।